আসলে পুলিশিং নিয়ে যদি বলি তাহলে সেক্ষেত্রে বলবো যে এটা একটু ডিফিকাল্টিস, কারণ এটা আসলে সাধারণ ৮-১০টা জবের মতো না। আমাদের এই ক্ষেত্রে বলা যায় যে রাত দিন ২৪ ঘন্টা আমাদের অ্যালার্ট থাকা লাগে। আমরা এর মধ্যে থেকেই কার্যক্রম পরিচালনা করি। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকতে হয়। তো সেই সুবাদে আমাদের আসলে বহুমাত্রিক কাজ। আমরা চেষ্টা করি এই বহুমাত্রিক কাজের মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকে জনগণের সেবায় বিলাই দিতে। এটা আসলে একটু আমাদের দিক থেকে দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বলা যায় যে আমাদের আসলে মূল শক্তিটা আমার ক্ষেত্রে সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আমি আসলে জব করতে আসার পরে দেখছি যে এখানে আমাদের অনেকগুলো লেয়ার আছে, আপনারা জানেন। তো এই লেয়ারগুলোর মধ্যে যদি সমন্বয় সাধন ঠিকমতো না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কার্যক্ষেত্রে চরম একটা ইমপ্যাক্ট পড়ে। তো এটা একটা বিষয়। পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের টিম কম্বিনেশনটা। তো আমাদের এইটা এবং অভিজ্ঞতাটা এই সকল কিছু সমন্বয়ে তবে আমি বেস্ট বলব সেটা হচ্ছে আমাদের টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এইটা আসলে খুবই কাজে লাগতেছে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অভিজ্ঞতা বলতে ধরেন চাকরি জীবনের শুরুটা যদি বলি, সেই ক্ষেত্রে সরাসরি এসি ফোর্স হিসাবে চাকরি শুরু। তার মানে আমার এই ফোর্সের সাথে আমার ওরিয়েন্টেশনটা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন মাই জব। তো এটার পাশাপাশি আমাদের ধরেন অন্যান্য যে সকল স্টেক হোল্ডার, আমি অন্যান্য অনেক ইউনিটগুলোতে চাকরি করছি। যেমন আরআরএফে চাকরি করছি, চিটাগাং মেট্রোপলিটনে চাকরি করছি। আবার আমি সোয়াতে ছিলাম চিটাগাং মেট্রোতে। পাশাপাশি আমাদের ঢাকাতে এটিইউটি স্পেশালাইজড ইউনিটে চাকরি করছি। তো আসলে ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট অভিজ্ঞতা। এগুলো সকলের সমন্বয়ে ধরেন এখন এই যে বর্তমান পুলিশ সুপার হিসেবে কর্মরত। আসলে সংজ্ঞায়িত এক কথায় তো সম্ভব না। তবে যেটা বলতে চাই যে পুলিশের যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটা আসলে সেবাকেন্দ্রিক হওয়াটা খুবই জরুরি। পাশাপাশি বর্তমান সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলা কিন্তু যেভাবে ছড়িয়ে যাচ্ছে সমাজে, এটার দিক থেকেও আমাদের অনেক আপগ্রেড, অনেক উন্নত হওয়া উচিত বলে আমি মনে করি। আপনি অবগত আছেন যে আমি আসলে বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে বর্তমানে কর্মরত। এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা গেটওয়ে এবং বাণিজ্যিক রাজধানী বলা যায়। তো আমাদের এই জায়গায় বহুমাত্রিক ক্রাইম এবং ক্রাইম প্যাটার্নটাও কিন্তু বিভিন্ন রকমের। তো যেমন এখানে আপনার হাইওয়ে আছে প্রায় ১০৪ কিলোমিটার এই জেলাতে। পাশাপাশি এখানে ইন্ডাস্ট্রির সংখ্যা অনেক বেশি, জনসংখ্যা পপুলেশন অনেক বেশি এবং শিক্ষা ফ্যাসিলিটি ভালো হওয়ার কারণে অনেক গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা কিংবা অনেক চাকরিজীবীরা তারা বগুড়া শহরকে বেছে নিছে তাদের আবাসস্থল হিসাবে। তো সেই হিসাবে আসলে বহুমাত্রিক এখানে ক্রাইম, আমরাও এখানে এই বহুমাত্রিক ক্রাইমের সাথে নিজেদেরকে আরও আপগ্রেড করে যাতে এই ক্রাইমগুলোকে মানে অ্যাড্রেস করা যায়, সেই হিসাবে আমরা কার্যক্রম পরিচালনা করি। তো এই উত্তরবঙ্গের গেটওয়ে হিসাবে এটাকে বলা যায় যে অনেক বড় একটা ভার্স এলাকা। আমরা চেষ্টা করতেছি এটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খল থাকে। তো আমারই অধিক্ষেত্র এটা আইন শৃঙ্খলা রক্ষা করা, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কিছু আছে এবং আমাদের বর্তমান যে সোসাইটি, এই সোসাইটিতে অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলোকে আমাকে অ্যাড্রেস করা লাগে এবং আমরা প্রতিনিয়ত এগুলোতে অ্যাড্রেস করি যাতে এগুলোকে নির্মূল করা যায়। এটা খুবই বাঞ্ছনীয়। আমাদের কাজটা আসলে সোশ্যাল ইমপ্যাক্ট এবং দৈনন্দিন কার্যক্রমে সরাসরি ইমপ্যাক্ট করে। এটা আপনার ধরেন আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, এটা যেমন একটা মানুষের নিরাপত্তা, প্রথম যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা যেরকম জরুরি তার সে যদি ব্যবসায়ী হয় কিংবা চাকরিজীবী হয়, সেটাও আমাদেরকে নিরাপদ রাখার জন্যে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করি। পাশাপাশি সামাজিক যে সকল অ্যাক্টিভিটিস আছে যেটা বললাম, আমাদের ওই অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু অ্যাক্টিভ করা লাগে যাতে জনসাধারণ অন্তপক্ষে নিরাপদ থাকে এবং তাদের নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে রেখে সুন্দর এবং সুশৃঙ্খল করে রাখা শহরটা। আসলে আপনি জানেন মনে হয় এখানে একটা ট্র্যাডিশন আছে। ক্রাইম প্যাটার্নটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে আমাদের এই বগুড়া শহরে কিছু ক্রাইম প্যাটার্নের মধ্যে থেকে কিছু উল্লেখযোগ্য ছিল, যেটা হচ্ছে আপনার এই যে চাকু কালচার। এটা এই বগুড়া শহরে কিন্তু অনেক দিনের একটা ঐতিহ্য। বিভিন্ন গ্রুপ, উপগ্রুপ এরা নিজেদের মধ্যে যে সাংঘর্ষিক কিংবা বিভিন্ন রকমের সংঘাতের মধ্যে জড়ায় যায়। পাশাপাশি মাদক তো একটা বিষয় আছেই, মাদকের একটা ফ্যাক্টর কাজ করে। তা আমরা আসলে এগুলোতে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। গতকালকে রাতেও আপনারা জানেন যেখানে কয়েকটা ইনসিডেন্টের কারণে আমরা সারা রাতই অভিযান পরিচালনা করছি। তো আমাদের আসলে এই কার্যক্রমের মধ্যে থেকে আমরা চেষ্টা করি যাতে শহরটাকে নিরাপদ রাখা যায় এবং আমরা আমাদের কাজের মাধ্যমেই, আপনি অবগত আছেন মনে হয় কিছুদিন আগে এখানে ঈদ গেল, শহরের যানজট একটা চরম প্রবলেম পাবলিকের জন্য, জনসাধারণের জন্য এটা খুবই বড় একটা সমস্যা
এটার জন্য অন্যান্য যে সকল মালিক সমিতি আছে আমরা অলরেডি কথা বলছি, পরিবহন মালিক সমিতির সাথে কথা বলছি, শহরে কিছু পরিবহন চলে শহরের ভিতর দিয়ে, সেটার ব্যাপারেও আমরা কথা বলছি, আমরা অ্যাড্রেস করছি। আসলে একটা সমন্বিত প্রয়াস আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে, অন্যান্য যে সকল স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়েই এই শহরটাকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখা। এই জেলার কাজের প্যাটার্নে এখন সবচেয়ে বেশি নিরাপত্তার যে চ্যালেঞ্জ, সেটা আমার কাছে মনে হয়েছে আপনার এই যে অনলাইনে যে সকল আছে, মানে বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে যে সকল অপপ্রচার কিংবা আপনার যে সকল এই যে অনলাইনের মাধ্যমে ব্যাংকিং ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে যে প্রতারণাগুলো হয়, এটা একটা বিষয় আছে। পাশাপাশি সামাজিক দিক থেকে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে পারিবারিক কলহটা একটা অন্যরকম একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে সবাই কেন জানি একটু উগ্রতা অনেক বেশি, মানে আমাদের ধৈর্যটা কেন জানি কমে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে আমরা পেশেন্স লেভেলটা অনেক কমে যাচ্ছে। এটা একটা বড় কারণ। আমরা কোনো কিছুতে হইলে পারেই নিজেদের পারিবারিকভাবে হুটহাট করে একটা ইনসিডেন্টের মধ্যে চলে যাই, এবং এটার কারণেই কিন্তু আসলে উত্তেজনাটা তৈরি হয়। পাশাপাশি এগুলো কিন্তু সমাজের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আসলে সাধারণ মানুষ আমার কাছে যেগুলো জানারা আসে, তো আমার সকাল থেকে ভিজিটরের সংখ্যা অনেক বেশিই থাকে, কারণ আমি সবাইকে অ্যাটেন্ড করি, চেষ্টা করি যতটুকু সময় দেওয়ার। তো সাধারণ মানুষের সবচেয়ে বড় কয়েকটা জায়গা আছে, সেটা ডিমান্ডিংয়ের মধ্যে অন্যতম কারণ হচ্ছে জমি জমা সংক্রান্ত প্রবলেম। তো ওনারা আসলে আসবেই হচ্ছে জমি জমা নিয়ে, তাদের এই জমি জমার মামলা মোকদ্দমা চলমান, এটার ব্যাপারে কিছু বিষয় থাকে। পাশাপাশি পারিবারিক কলহ তো আছেই, এটাও একটা কারণ হইতে পারে। আর একটা বিষয় আছে যেটা হচ্ছে ধরেন অন্যান্য যে বিষয়গুলো থাকে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আপনার এই যে মাদকের বিষয়গুলো নিয়ে তারা আসে কমপ্লেন করে, কিংবা আমার লোকাল থানাকে অ্যাড্রেস করে। আমরা এটা রেসপন্স করি যত দ্রুততার সহজ সম্ভব। আমি একটা সিম্পল উদাহরণ দিই, তাহলে আমি উদাহরণ দিয়েই শুরু করি। ধরেন বগুড়া শহরে যদি আপনি চিন্তা করেন, সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে সাত মাথার জ্যাম, ট্রাফিক জ্যাম। তো এই ট্রাফিক জ্যামকে নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের যেই পরিমাণ ম্যান পাওয়ার লাগে, আমরা চেষ্টা করি সার্বক্ষণিকভাবে ওই পরিমাণ না পড়লেও ওই সমপরিমাণ ম্যান পাওয়ার দিয়ে চেষ্টা করা যে এটাকে নির্মূল করা। কিন্তু প্রবলেম যে জায়গাটাতে হয়, এই জায়গাটাতে এত পরিমাণ মার্কেট এবং এগুলো এত পরিমাণ আপনার মানে কানেক্টিং রোড, এবং রোডগুলোর উপরে সব বাজার। তো যেটা হয় কি, সমন্বিত প্রয়াস ছাড়া এখানে আসলে কখনোই সম্ভব না। যেমন মার্কেটের কিন্তু পার্কিং ফ্যাসিলিটি নাই, সকল মার্কেটের কিন্তু পার্কিং ফ্যাসিলিটি নাই। ভাইরাস এই যে ঈদের সময়টাতে সবাই কিন্তু মার্কেট করতে আসতেছে, এটা একটা প্রমিনেন্ট প্লেস। সবাই এখান থেকে বিভিন্ন জায়গায় যায়, শহরের বিভিন্ন উপকণ্ঠে এই জায়গা থেকে সবাই যাওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে সকল গাড়িগুলো রাস্তার উপরে, আমরা আমাদের আইন কানুন মেনটেন করার জন্য, আমরা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছি। আমরা নিয়মিত মামলা রুজু করতেছি, ট্রাফিকিংয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি। আবার মার্কেট, অনেকগুলো মার্কেট আছে যারা উইলিংলি কিন্তু আপনার ওই যে মানে আউটসোর্সিং করছে ট্রাফিকিংয়ের, ওরা নিজেদের মার্কেট কমিটির লোকজন কিছু থাকে, তারাও আমাদেরকে হেল্প করে, সহযোগিতা করে। কিন্তু এই সব কিছুগুলা কিন্তু আমরা চাইলেও একদিনে সম্ভব না এটা নির্মূল করা। এটার জন্য আসলে আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে সবারই এই জায়গাটাতে শ্রম দেওয়া লাগবে, এবং সকল স্টেক হোল্ডারেরই আসলে কাজ করার প্রয়োজনীয়তা আছে। না, আমাদের মাঠ পর্যায়ে যেতে গেলে পারে কিছু কিছু ক্ষেত্রে যেটা আমাদের আসলে লোকবলের সংখ্যাটা অনেক কম। আপনার বাস্তবতা হচ্ছে এই আমাদের বগুড়া শহরে 2 থেকে ধরেন 2000 কিংবা 2100 আমার ফোর্স সর্ব মিলায়, কিন্তু আমাদের এখানে এই টোটাল পপুলেশন কিন্তু 40 লক্ষের উপরে। তো এই ফোর্সটা দিয়ে আমার পুরো জেলাকে নিয়ন্ত্রণ করা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটা জনবল একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো আসলে আমরাও সরকারের কাছে দায়বদ্ধ, আমরা যারা আছি তারা যেন কাজ করে, কাজের মাধ্যমে এটাকে আরও স্মুথ করা যায়। তো আমাদের আসলে এই জনবলটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। পাশাপাশি সোসাইটিতে সবাই যেটা বললাম যে পেশেন্সের ব্যাপারটা যেন একটু কমে গেছে, এই জিনিসটা একটু সবার দিকে দৃষ্টিগোচর করা যায়। অবশ্যই নিরাপত্তা, সেকেন্ড অপশনও নিরাপত্তা, থার্ড অপশনও নিরাপত্তা। এটা হচ্ছে একটা হচ্ছে জনসাধারণের নিরাপত্তা, একটা হচ্ছে আমাদের নিজেদের নিরাপত্তা। আমি আমার একটা ফোর্সকে যদি কোথাও এঙ্গেজ করি, যদি সে কোনো কারণে এই জায়গা থেকে ইনজুর্ড হয়ে আসে, এটা আমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতায় হয়ে দাঁড়াবে। পাশাপাশি আমি যেই কাজে এঙ্গেজ হচ্ছি, আমি যদি তাকে নিরাপদ না করতে পারি, সেই পাবলিক কিংবা সেই যে কমপ্লেইনার, তাকে যদি আমি নিরাপদ না করতে পারি, সেই ক্ষেত্রেও আমার জন্য একটা বড় দায়বদ্ধতা থাকে। তো আমি মনে করি আগে নিরাপত্তাটাকে এনশিওর করে বাদবাকি কার্যক্রম আমাদের পরিচালনা করা উচিত। এরকম ঘটনা আসলে একটা আছে, আমার অনেকগুলো ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা, আপনি জানেন, অবগত আছেন মনে হয়, চিটাগাংয়ে চাকরি করাকালীন, আমাদের এই যে সোয়াতে চাকরি করাকালীন আপনার ওখানে একটা জঙ্গি অপারেশন হয় সীতাকুণ্ডতে।
এটাতে কিন্তু আমাদের 2 জন পুলিশ সদস্য, তার মধ্যে একজনের অলরেডি আপনার পায়ের হাড় ভেঙে গেছে এবং সে অলরেডি প্যারালাইজড এই ছেলেটা, শাহরিন নাম, আর একজন ছেলে সেও ইনজুর্ড হয়েছিল। তো আসলে আমরা ওই কার্যক্ষেত্রে যেটা মনে হয় যে যত সহজ, আসলে অ্যাকচুয়ালি ফিল্ডে গেলে অনেক সময় অনেক বেশি পরিমাণ প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আমাদের। আমরা যেটাকে আমরা গেস করতে পারি না, কিংবা ব্যান্ড দ্য সিনারি আমাদের আসলে যেটা প্রেডিকশনের থেকেও ভয়াবহ হইতে পারে। তো সেরকমই একটা ঘটনা কিন্তু আমার অলরেডি ফেস করা লাইফ টাইমে। ক্ষেত্রে আমাদের যেটা করণীয় লাগে সেটা হচ্ছে আমরা একটু চেষ্টা করি যে সিদ্ধান্তটা যত দ্রুত নেওয়া যায়, এবং অনেকগুলা ফ্যাক্টর কাজ করে, তো যে সিদ্ধান্তটা কোন মাপের, ক্রাইমটা কোন প্যাটার্নের। তো সেটা আমাদের ক্ষেত্রে যেমন সিদ্ধান্তটা দ্রুত প্রম্পট নেওয়া লাগে, আবার এই সিদ্ধান্তগুলো যাতে ইমপ্লিমেন্ট পারফেক্টলি হয় সেটাও কিন্তু দেখা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা আমরা সবসময়ের জন্য চেষ্টা করি যে আগে সিচুয়েশনটা বুঝে, আমার যদি মব কন্ট্রোলের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটু সময় দিয়ে পেশেন্স দিয়ে তাদেরকে ধৈর্য দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমরাও আপনাদের সাথে, কিন্তু আপনাদের এই জাস্টিস যে দাবিটা, এটা যাতে আমরা ঠিকমতো আপনারা জায়গা মতো উপস্থাপন করেন, আমরা আপনাদের প্রতিপক্ষ না। তো এই অনুযায়ী আমাদের আসলে এইগুলাতে প্যাটার্ন করে এক একটা জায়গায় এক এক রকমের ধৈর্য ধারণ করা লাগে, কিংবা আমাদের কার্যক্ষেত্রে দ্রুত ডিসিশন নিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করা লাগে। আমার কৌশল হচ্ছে আমি চেষ্টা করব যে অন্তপক্ষে যে ক্রাইম প্যাটার্ন যেগুলো আছে এগুলাকে অ্যাড্রেস করা। সেটা যত রিমোট হোক, যত ভালনারেবল হোক, আমি এগুলাতে অ্যাড্রেস করব। সেটা যে লেভেলেই হোক না কেন। যেমন এখানে কিছু এলাকা আছে যে এলাকাগুলোতে একটু ছিনতাই প্রবণ এলাকা। আমি চেষ্টা করব যে এগুলাতে অ্যাড্রেস করা, এবং এগুলাতে আমার ফোর্স নিয়মিত যে ফোর্সের সংখ্যা এখন যেটা আছে এটা ডাবল করে দেওয়া, মানে বাড়ায় দেওয়া, যাতে ওইটাকে ওই জায়গার থেকে আস্তে আস্তে সরে যায়। তা এরকম একটা বিষয় আছে। পাশাপাশি আরও কিছু ঘটনা আছে যেগুলোতে আমরা চেষ্টা করি সার্বক্ষণিকভাবে যে দ্রুত রেসপন্স করার পরে যাতে আমার ব্যাকআপ টিমও রেডি থাকে, এবং আমরা যাতে ক্রাইমটা দ্রুত নিউট্রালাইজ করতে পারি। আমাদের আসলে খুবই মধুর এখানে একটা সম্পর্ক। বিশেষ করে যারা আমাদের অন্যান্য স্টেক হোল্ডার আছেন, আমাদের পুলিশ সদস্য যারা অন্যান্য ইউনিটের আছে, সবাই কম বেশি পরিচিত। আর চাকরি করতে গেলে দীর্ঘ 17-18 বছর চাকরির জীবন। অনেকের সাথে ট্রেনিং পিরিয়ডে দেখা হয়েছে, অনেকে আমার ধরেন কোর্সমেট, কিংবা যেমন হাইওয়ের পুলিশের উনি আমার কোর্সমেট, ইভেন এপিবিএনে যে আছে উনিও আমার কোর্সমেট। তো আসলে আমাদের এই বন্ডিংসটা, যে সারদার থেকে যে যাত্রা, যে পথ চলা, এই পথ চলাটা এখনও বিদ্যমান আছে। তো আমরা আসলে নিজেদের বন্ডিংসটাকে ধরে রাখি, পাশাপাশি আমরা অন্যান্য যে সকল ইউনিট আছে সবাই মিলেই যদি কোনো প্রবলেম ফেস করি, আমরা নিজেরাও পরামর্শ করে নিই কাজের ক্ষেত্রে। এটা করে নিই যাতে আমাদের নিজেদের মানে শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে যাতে আমরাও একটু মেন্টাল রিলিজ করতে পারি, মেন্টাল যে পিসটাকে আমরা যাতে আর্ন করতে পারি। পাশাপাশি আমাদের শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে যাতে তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও আমরা গেইন করে যাতে ইমপ্লিমেন্ট করতে গেলে ফিল্ড লেভেলে যাতে এটা একটু দ্রুত সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এটা আসলে জনসাধারণের জন্যই, যাতে এই শেয়ারিংটার মাধ্যমে যাতে জনসাধারণকে দ্রুত আমরা সেবাটা পৌঁছায় দিতে পারি। না, এটা আমাদের পক্ষ থেকে অবশ্যই আছে। আমাদের পক্ষ থেকে যেমন আসলে এটাকে একটা ডিজিটাল সিটি হিসাবে আমার মনে হয় মানে একটা মডেল হইতে পারে। কারণ উত্তরবঙ্গের গেটওয়ে হওয়ার কারণে আপনি জানেন এখানকার রাস্তাঘাট অনেক উন্নত। পাশাপাশি এটার কানেক্টিভিটি অনেক বেশি অন্যান্য জেলার সাথে, এবং অনেকগুলা উত্তরবঙ্গের ম্যাক্সিমাম যাতায়াত প্রবণ হওয়ার কারণে এই অঞ্চল দিয়ে কিন্তু সব যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যে গ্রিন সিটি বলেন, কিংবা আমরা টেকনোলজি বেসড একটা সিটি যদি তৈরি করতে পারি, এটা খুবই ভালো হবে। বিশেষ করে আপনার আইটি রিলেটেড যে সকল ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো আমাদের এখন পুলিশিংয়ের জন্য খুবই জরুরি হয়ে গেছে। যেমন এটা আমাদের নিজেদের ক্ষেত্রে জানা জরুরি, পাশাপাশি কিন্তু আমরা এই যে আপকামিং যে ইভেন্ট, যে ক্রাইমের প্যাটার্নটা আসতেছে, এটাকে ফেস করতে গেলেও আমাদেরকে নিজেদেরই এটা ট্রেনিং প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া এবং আমাদের ফোর্সকে এটা থেকে ইন্ট্রোডিউস করা, এটা একটা জরুরি। আমার স্বল্পমেয়াদী পরিকল্পনা হচ্ছে শহরকে নিরাপদ রাখা, পাশাপাশি মাদক নির্মূলের একটা বড় চ্যালেঞ্জ, এটা আমরা যাতে অন্তপক্ষে ইন্ট্রোডিউস করি। এটার সাথে আপনি জানেন যে মাদকদ্রব্য অধিদপ্তরও আছে, আমরা নিয়মিত তাদের সাথেও যোগাযোগ করি, এবং আমাদের অপারেশন তো অলরেডি প্রতিদিনই ডে বাই ডে আছে। আপনি শুনে অবগত করতে পারলে আমার ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের বগুড়া শহরে ধরেন আমার যদি ক্রাইম প্যাটার্ন যেটা, এর মধ্যে মাদক রিকভারি কিন্তু 1/3 বেশি। আমার যদি কোনো কারণে 300 মামলা হয় মাসে, এই রেগুলার মামলার মধ্যে থেকে কিন্তু আমার 110টা 115টা মামলায় থাকে মাদক রিলেটেড রিকভারির মামলা। তো সেই ক্ষেত্রে এইটাকে আমরা অ্যাড্রেস করি আসলে। অবশ্যই সেটা আইটি রিলেটেড জায়গায় একটা দেখতে চাই।
যেমন আমি দেখতে চাই যে বগুড়া শহরে যদি কোনো কারণে এই ব্যাংকিংয়ের মাধ্যমে কিংবা টেকনোলজির মাধ্যমে ব্যাংকিং যে প্রতারণা যেগুলো আছে, কিংবা আপনার ফেসবুক হ্যাকিংয়ের যে বিষয়গুলো থাকে, কিংবা বিকাশ হ্যাকিংয়ের যে বিষয়গুলো থাকে, এই জিনিসগুলোতে যাতে বগুড়া শহরটা স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে পারি, এবং এই জায়গাগুলোতে যাতে এমন হয় যে এটা একটা আইডলিক জায়গা, যে না এখানকার অফিসাররা অন্তপক্ষে এই বেস্ট, এখানে এই ক্রাইমগুলো করে যারা ক্রিমিনাল তারা পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমি চাই যে এই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করা। পুলিশের কাজ নিয়ে ভিন্ন মত বলতে মূলত ট্রাফিকিং নিয়ে অনেক বেশি পরিমাণ কমপ্লেইন আছে, কিংবা তারা অ্যাড্রেস করতে চাই, যেটাতে আমি আগেও বলছি যে আমাদের যতটুকু পার্ট আমরা চেষ্টা করি সেটাকে কভার করার। আর পাবলিক ডিমান্ড আসলে অনেক বেশি, সেই অনুপাতে আমাদের ফোর্স ম্যানেজমেন্টটা অনেক কম। তো আমরা চাবো যে অবশ্যই আমাদের এই ফোর্সের যে রেশিও, সরকার তো অলরেডি জানেন যে এই অলরেডি নিয়োগের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রসেসে যাচ্ছে। তো আমরা হয়তো বা বগুড়াতে সেই স্যাংশনটা অনেক বেশি পাবো, আমরা এটা নিয়ে আশাবাদী। এই অ্যাড্রেস করলে পারে অন্তপক্ষে আমরা ভবিষ্যতে একটা সুন্দর সিটি করতে পারবো। আমি আসলে ভিন্ন মতের মধ্যে থেকে যদি বলি, তাহলে সেটাতে ট্রাফিকের যে অ্যাক্টিভিটিসটা আছে এটাকে আমি সহমত পর্যায়ে নিয়ে আসবো। ইস্যুটা কীরকম, যেমন আমাদের শহরে ধরেন অনেক ইজি বাইক আছে এবং রিক্সা কিংবা ব্যাটারি চালিত রিক্সা আছে, যেগুলো ধরেন পৌরসভা থেকে কোনোটা অনুমোদিত, এবং এই অনুমোদনের একটা নির্দিষ্ট মেয়াদে দেখা যায় যে তারা একটা পলিসি ছিল, যেটা হচ্ছে আপনার ওই যে কালার চেঞ্জ করে করে ওয়ান আফটার অ্যানাদার ডে, একজন আজকে করলে কালকে জোর দিনে একজন, বেজোর দিনে একজন। তো এইটাকে আমি চাই যে এটাকে ডিজিটালাইজ করার। ডিজিটালাইজ মিনস এটা ধরেন আপনি যদি আমরা ওই যে স্ক্যানার যদি দিয়ে দিতে পারি, স্ক্যান করে তাদের একটা ইউনিক নাম্বার দিয়ে দেওয়া, যাতে অন্তপক্ষে আমি ওই যে পার্সন তার গাড়িটাকে আমি অন্তপক্ষে ট্র্যাকিংয়ের মাধ্যমে রাখতে পারি। তো এটা রাখতে গেলে পরে আমার সুবিধা হবে, কারণ আমাদের তখন এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা অনেক কমে যাবে। এখনকার যেমন প্রবণতা, ধরেন আপনি কোনো কারণে কালারটা চেঞ্জ করলেন, সকালেও আপনি চালাচ্ছেন, একই ব্যক্তি আপনি আপনার গাড়ির শেডটা চেঞ্জ করে আপনি আর একটা কালার রেখে দিচ্ছেন, সেটাও আপনি আবার বিকালবেলা চালাচ্ছেন, যেটা কিন্তু আমাদের দিব্য দৃষ্টিতে আমরা কিন্তু বুঝতেছি না। শহরে কিন্তু গাড়ি থাকার কথা 50% আজকে, 50% সকালে, 50% বিকালে, কিন্তু সবই একই সাথে চলতেছে। তো আমরা যদি এই জায়গায় ডিজিটালাইজটা করি, তাহলে অন্তপক্ষে শহরবাসী একটু উপকার হবে। তো আমি এটা নিয়ে অলরেডি কথা বলবো, যে সকল স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলবো, আমরা একটা প্ল্যান নিয়েছি স্বল্পমেয়াদী। দেখেন আসলে আমাদের যে কার্যক্ষেত্রে আসা, আমরা সরকারি চাকরিজীবী, তো আমরা ধরেন অন্যান্য বিভিন্ন জেলা থেকে এক একজন এক এক অফিসার এক এক জায়গা থেকে আসছি। তো এটা আসছে কিন্তু বগুড়াবাসীকে নিরাপদ করার জন্যই। আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবেই তাদেরকে আমরা সেবা প্রদান করব এবং তাদেরকে আমরা একত্রে সুন্দর এবং সুশৃঙ্খল রাখব। তো আমাদের এই যে ইউনিটিটা, আমরা চাই যে এই ইউনিটির মাধ্যমেই বগুড়াবাসী যাতে অন্তপক্ষে ইউনাইটেড থাকে, এবং আমরা যে কোনো বড় ক্রাইসিসে তাদেরকে যেমন সাপোর্ট চাবো, তাদের কোনো ক্রাইসিসে আমরাও যেন তাদেরকে সাপোর্ট করতে পারি ঠিক টাইমে, প্রম্পটলি, যাতে শহরটা নিরাপদ থাকে, যাতে পাবলিক নিরাপদ থাকে। এই ক্ষেত্রে জাস্ট আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই আসলে আইনের ক্ষেত্রে একটু কেন জানে অবহেলা করি। আমরা নিজে আসলে আইন মানতে চাই না, কিন্তু আরেকজনকে মানাইতে চাই। তো এই প্রবণতাটা আসলে একটু দূর হওয়াটা খুব জরুরি। যেমন এই শহরের ক্ষেত্রেই বলি, আপনি দেখবেন প্রায় অনেকগুলো জায়গায়, যেখানে শহরের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যেমন জলেশ্বরীতলা, এটাতে ধরেন আপনার এই এলাকাটাতে মার্কেট প্লেস, পাবলিকরা এখানে মার্কেট টার্কেট করতে যায়, এই জায়গাটাতে গলগুলা কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাইট নাও। তো যেগুলোর মালামাল কিন্তু রাস্তার উপরে। আমি কিন্তু এটা নিয়ে রেগুলার অলরেডি বলছি, এবং আমাদের কিন্তু রেগুলার প্রসিকিউশনের মধ্যে যাচ্ছি আমরা। তো এই জিনিসগুলো কিন্তু অনেকে কমপ্লেন করে, আবার যখন নিজের ক্ষেত্রে আসে তখন কিন্তু এটা সবাই বন্ধ করে দিতে চায়। সেম থিং হ্যাপেন আপনার এই যে 7 রাস্তার মাথা কেন্দ্রিকই বলি, কারণ এটা যেহেতু শহরের মূল প্রাণকেন্দ্র, এই আশেপাশে মার্কেটগুলোতে কিন্তু ফুটপাতের উপরে কিছু মার্কেট আছে। অনেকে কমপ্লেন করবে যে ব্যাপার ফুটপাতের এগুলো কেন থাকে না থাকে। যখন আমরা অভিযান কন্টিনিউ করি তখন দেখি যে এর মধ্যে থেকে যারা কমপ্লেন করছে তাদেরই আবার নিজস্ব দোকান আছে। তো এগুলো আসলে এই দ্বিচারিতাটা আসলে ভালো লাগে না। আমরা যদি নিজেরা যেটাকে ওন করি, সেই জিনিসটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তা আমার মনে হয় বগুড়া অনেক সুন্দর, অনেক সুশৃঙ্খল একটা শহর। এটাকে আরও ইনরিচ করা যায়। কেন আপনি পুলিশ হলেন? এই প্রশ্নটা একটাই করব, সেটা হচ্ছে যে আসলে অনেক প্রফেশন তো আছে, আপনি কেন পুলিশকে চয়েস করলেন? এটার একটা বড় কারণ হচ্ছে কি, একটা মানে ন্যাকের একটা বিষয় থাকে, কিংবা পাবলিক হেল্পের যে বিষয়টা থাকে। যদি আপনি পরোপকারী কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকতে পারেন, আমার মনে হয়
অন্যান্য সকল গভর্নমেন্ট অফিসারদের মধ্যে থেকে পুলিশ অন্যতম যারা পাবলিককে সরাসরি উপকার করার একটা সুযোগ থাকে। হ্যাঁ, আমাদের পক্ষ বিপক্ষ থাকে, আমরা কেউ আইন মানে কেউ ধরেন বাদী পক্ষ, কেউ বিবাদী পক্ষ। আমি দুই পক্ষকে কখনো খুশি করতে পারবো না, আমাকে যে কোনো একটা পক্ষ নেওয়া লাগবে। কিন্তু আমি যদি আমার জাস্টিস দিয়ে যদি এটাকে চিন্তা করি, তাহলে আমি যাকে উপকার করতেছি তাকে আমি কিন্তু আমার জাজমেন্ট থেকে উপকার করতেছি, এবং তার প্রাপ্য যে উপকার এটা কিন্তু আমি ডিরেক্টলি করতে পারতেছি। এইটার থেকে আমার কাছে মনে হয়েছে যে এই কারণেই আমাদের পুলিশ। আসলে তেল তো আসলে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে তেলের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটার ইম্প্যাক্টটা আমাদের মধ্যেও পড়ছে। যদিও এখানে আমাদের অনেকগুলো তেলের অনেকাংশেই আমরা নিজেরা উৎপাদন করি, কিন্তু এই অনুযায়ী আমাদের নিজেদের মধ্যে যে অস্থিরতাটা কাজ করতেছে যুদ্ধকে কেন্দ্র করে, তো এইটা আমার মনে হয় নিজেদেরকে পেশেন্স করা উচিত। কারণ সব কিছু যদি আমারই লাগে, আমি যদি সব কিছুর মালিক হই, তাহলে আমি যে সমাজে বাস করতেছি, যে সোসাইটিতে বাস করতেছি, কিংবা যেই পরিবারে বাস করতেছি, আমারও যে দুজন ভাই আছে, কিংবা একজন বোন আছে, কিংবা আমার যে প্রতিবেশী আছে, তাদেরও যে হক আছে, এটার ব্যাপারে আমাদের নিজেদের একটু কেয়ারফুল হওয়া উচিত। কারণ আমি দেখছি যে এখানকার ক্রাইসিস যেটা আছে, আমাদের তেল কিন্তু আমরা রুটিং বেসিসে কিন্তু তেল প্রত্যেকটা পাম্প থেকে দেওয়া হয়, কিন্তু যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে যে যতই সাপ্লাই বাড়ুক না কেন, সেই অনুপাতে দেখলাম যে ডিমান্ডও বাড়তেছে। আর প্রত্যেকেরই কেন যেন একটা কিছু লোকজনের কিন্তু একটা ব্যাড ইন্টেনশন সবসময় থাকে, যেটা একটা প্রিজার্ভ করে রাখা। আসলে আমাদের এই টেন্ডেন্সি থেকে বেরোয় আসাটা খুব জরুরি, কারণ এখন আমাদের ওরকম ক্রাইসিস থাকবে না হোপফুলি। কারণ অলরেডি কিউতে তো প্রচুর পরিমাণ তেল অলরেডি আছে, পাইপলাইনে চলে আসবে হয়তো বা শর্ট টাইমের মধ্যেই। তো সেই ক্ষেত্রে যাতে আমাদের এই টেন্ডেন্সিটা আমরা বাদ দিই, যে আমি নিজেই আমার একারই সব লাগবে, আমার মনে হয় আমরা একটু শেয়ারিং করি। আমার যদি অর্ধেক লাগে, আমি অর্ধেক আমার আরেকজনের সাথে শেয়ার করি। আমি ভালো থাকি, আমার প্রতিবেশীকে ভালো রাখি, আমার এলাকার লোককে আমি ভালো রাখি। না, এটা তো অবশ্যই, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষ অবশ্যই উপকৃত হবে। কারণ এটার মাধ্যমে দেশের মানুষ আসলে প্রকৃত চিত্রগুলো উঠায় নিয়ে আসেন আপনারা। তো এটা যেন সবাই জানতে পারে যে আসলে প্রত্যেকটা সেক্টরে যেভাবে আপনারা এটা ভিতর থেকে যে বিষয়গুলো তুলে নিয়ে আসেন, এটা আসলে সবার জানা দরকার যে আমরা কি করি, আমাদের কি অ্যাক্টিভিটিস, আমরা কি চাই, আমাদের কি এক্সপেকটেশন। সম্মানিত বগুড়াবাসী, আপনাদেরকে আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আমার বলার একটাই, আমাদের প্রতি আপনারা ধৈর্য রাখুন, আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনাদের এই শহর চমৎকার একটা শহর, বাংলাদেশের আর 2-3টা শহরের থেকে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি ডেভেলপড। তো আপনাদেরকে এই শহরকে আমরা নিরাপদ রাখবো, আমরা নিরাপদ রাখার চেষ্টা করব, আপনাদেরকেও নিরাপদ রাখার আমরা চেষ্টা করব। আপনাদের সর্বাগ্য সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদেরকে আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন, বিশেষ করে মাদক এবং ছিনতাই এই ব্যাপারগুলোকে আমাকে অ্যাড্রেস করবেন, আমাদেরকে অ্যাড্রেস করবেন, যাতে আমরা এগুলাকে সমূলে উৎপাত করতে পারি এবং সোসাইটিকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে পারি। আর যানজট নিয়ে বলবো, এটা একটা লঙ্গার ভার্সন প্রসেস। আমরা চেষ্টা করতেছি আমাদের তরফ থেকে, আপনাদেরও আন্তরিকতা প্রয়োজন, আপনাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই এই বগুড়া একটি সুন্দর, ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন শহর হিসাবে সারা বাংলাদেশে প্রচলিত হোক, আইটির নগরী হিসাবে পরিচিত হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।